কেষ্টদা, আমাকে ডেকেছিলে? হ্যাঁ ভাই, ডেকেছিলাম। বসো। বলো, কি জন্য ডেকেছিলে? আসলে ব্যাপারটা ফোনে বললে হতো না, তাই সকাল সকাল ডেকেই পাঠালাম। বিষয়টা হচ্ছে, আমার চাকরিটা হয়ে গেছে। আগামী মাসেই কেনিয়ায় চলে যাচ্ছি। বাহ, এ তো খুব ভালো কথা। কংগ্রাচুলেশন। থ্যাংক ইউ। কিন্তু তাপস, তোমাকে যে কি করে কথাটা বলবো সেটাই বুঝতে পারছি না। তার মানে কোনো সমস্যা হয়েছে? আমাকে খোলাখুলি বলতে পারো। না, সমস্যা কিছু না। আসলে আমার তো এখানে নিজের বলতে কেউ নেই, তাই ভাবছি চাকরিটা যখন কেনিয়াতে হয়েই গেল, তখন ওখানকারই সিটিজেনশিপ নিয়ে নেব, ওখানেই সেটেল হয়ে যাব। তাই এখানে আমার যা প্রপার্টি আছে ইমিডিয়েটলি বিক্রি করে দেওয়ার ব্যবস্থা করছি, সেই সাথে আমার গাড়ি দুটোও। কথাটা শুনেই যেন আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। গাড়ি দুটো বেচে দেবে? ওই গাড়ি চালিয়েই তো আমার পুরো সংসার চলে। গাড়ি দুটো বিক্রি হয়ে গেলে আমার কি হবে? এখন চারিদিকে যা কাজের অকাল, তাতে নতুন একটা কাজ যে পাবো তার তো কোনো নিশ্চয়তা নেই। জানি তুমি কি ভাবছো, ভাবছো যে এবার নতুন কাজ কোথায় পাবে, তাই তো? হ্যাঁ, সত্যি বলতে সেই কথাই ভাবছিলাম। তোমাদের কেষ্টদাকে তাহলে এতদিনে চিনতেই পারোনি। আমি বিদেশে চলে যাচ্ছি, তার মানে এই না যে আমি তোমার কোনো ব্যবস্থা করে রেখে যাচ্ছি না। আমি তোমার জন্য অন্য ব্যবস্থা করে রেখেছি। আমাদের গ্রিনল্যান্ড নার্সিংহোমের অ্যাম্বুলেন্সের জন্য একজন ভালো ড্রাইভার খুঁজছিল। আমি তোমার কথা বলে দিয়েছি, তোমার ফোন নাম্বারও দিয়ে দিয়েছি। তোমাকে হয়তো কাল ফোন করে নেবে নার্সিংহোম থেকে। মাইনেটাও বেশি, লেগে থাকলে কাজ হবে। কি, চালাবে তো? হ্যাঁ, কেন চালাবো না, নিশ্চয়ই চালাবো। আচ্ছা ঠিক আছে, তাহলে ওই কথাই থাকলো। কেষ্টদা রেফারেন্সে নতুন কাজটা হয়ে যায়। চাপ যেমন বেশি, তেমন মাইনেটাও একটু বেশি। ভালোই লাগছিল বেশ। ডিউটি রাত 9টার মধ্যে শেষ হয়ে যায়। তারপর যদি এমার্জেন্সি কল আসে, তার জন্য এক্সট্রা টাকা পাই। বনগাঁ থেকে একটা পেশেন্ট আনতে যাচ্ছিলাম আংরাইল। হঠাৎ ফোনটা বেজে উঠল। বার করে দেখলাম নার্সিংহোম থেকে। হ্যাঁ স্যার, বলুন। তাপস, তুমি কি আংরাইল পৌঁছে গেছো? হ্যাঁ স্যার, এই প্রায় পৌঁছে গেছি। আচ্ছা শোনো, ওখানে আর যেতে হবে না। এইমাত্র কল এলো, পেশেন্ট এক্সপায়ার করে গেছে। তুমি ব্যাক করো। ও আচ্ছা, ঠিক আছে স্যার। অ্যাম্বুলেন্সটা ঘুরিয়ে নিয়ে নার্সিংহোমে ফিরে যাচ্ছি, এমন সময় আবার ফোনটা বেজে উঠল। বার করে দেখলাম একটা আননোন নাম্বার। হ্যালো। হ্যালো, অ্যাম্বুলেন্স? অ্যাম্বুলেন্স? হ্যাঁ, কে বলছেন? আমি কাউন্টিয়া থেকে বলছি। একবার তাড়াতাড়ি আসেন, একজনকে নার্সিং হোমে নিয়ে যেতে হবে, ভীষণ এমার্জেন্সি। কিন্তু আপনি আমার ফোন নাম্বার কোথায় পেলেন? বললাম তো এমার্জেন্সি, এখন অত কিছু বলার সময় নেই। আপনি আপনি তাড়াতাড়ি আসুন। শুনুন, নার্সিংহোমে ইনফর্ম না করে আমি যেতে পারবো না। আপনি ফোনটা রাখুন। আমি নার্সিংহোমে কথা বলে আপনাকে কল ব্যাক করছি, এক্ষুনি করছি। ফোনটা কেটে দিয়ে নার্সিংহোমে ফোন করলাম। হ্যালো স্যার, আমার ফোনে একটা ফোন এলো এইমাত্র, কাউন্টিয়া থেকে। একজন এমার্জেন্সি পেশেন্ট আছে বলছে। কাউন্টিয়া? সেটা তো তোমার ওই রুটেই পড়বে। হ্যাঁ স্যার, এই রুটেই। তাহলে যাও, নিয়ে এসো। আর ভাড়ার ব্যাপারটা তুমিই বলে নিও। আর নেক্সট টাইম নিজের পার্সোনাল নাম্বারটা কোথাও শেয়ার করো না। আমি কোথাও নাম্বার দিইনি স্যার, আমি জানিও না যে আমার নাম্বার কোথা থেকে পেলো। ওকে ঠিক আছে, যাও। এখন কথা বাড়াতে হবে না, এমার্জেন্সি আছে যখন পেশেন্টটা নিয়ে এসো। আর শোনো, যদি অন্য কোনো নার্সিংহোমে যেতে চায় তাহলে ভাড়ার ব্যাপারটা। হ্যাঁ জানি স্যার, বলতে হবে না। হ্যাঁ, আপনার ঠিকানাটা বলুন। কাউন্টিয়া পুরনো বিল্ডিং এর পাশে, তাড়াতাড়ি আসুন। লোকটার দেওয়া ঠিকানা অনুযায়ী এসে পৌঁছালাম পুরনো বিল্ডিংয়ের পাশে। অ্যাম্বুলেন্স থেকে নামতেই দেখলাম বাড়ির সামনে একজন ভদ্রলোক দাঁড়িয়ে আছে। আমাকে দেখেই তিনি এগিয়ে এলেন। নিন, চলুন, আর দেরি করা যাবে না। আচ্ছা শুনুন, তার আগে একটু কথা ছিল। আচ্ছা বলুন। কোথায় নেবেন পেশেন্ট? গ্রিনল্যান্ডেই নেব। আচ্ছা আচ্ছা, তাহলে 1,500 টাকা ভাড়া লাগবে, আর ওটা পেশেন্ট অ্যাম্বুলেন্সে তোলবার আগেই লাগবে। আচ্ছা নিন, এই নিন আপনাদের ভাড়া। এবার চলুন। হ্যাঁ হ্যাঁ, চলুন। পেশেন্টের ঘরে যেতেই আমার সারাটা গা গুলিয়ে উঠল একটা তীব্র পচা গন্ধে। খাটের ওপরে একটা শরীর পড়ে আছে। দেখেই বোঝা যায় যে এ অন্তত 10 দিন আগের পুরনো ডেড বডি। তা থেকেই বেরোচ্ছে এই নারকীয় পচা গন্ধ। আমি নাক চেপে ধরেও সে গন্ধ এড়াতে পারছি না।
আর কিছুক্ষণ এই ঘরে দাঁড়িয়ে থাকলে নিঘাত বমি হয়ে যাবে। কি হলো দাদা, নিন তুলুন, অ্যাম্বুলেন্সে নিয়ে যেতে হবে তো। আর আপনি কি পাগল? এ তো মারা গেছে, কবে তার ঠিক নেই। এই বডি আপনি দাহ না করে এভাবে রেখে দিয়েছেন? কে, কি বলছেনটা কি? কে ডেড বডি? দিব্যি একটা জ্যান্ত মানুষ আপনার চোখের সামনে রয়েছে, আর আপনি তাকে ডেড বডি বানিয়ে দিলেন? পাগল আমি না আপনি? আপনি তাড়াতাড়ি ধরুন, ওকে অ্যাম্বুলেন্সে তুলতে হবে। আচ্ছা, গ্যারাকলে পড়েছি, এখান থেকে পালাতে হবে। কি হলো, কি ভাবছেন? এখনো বুঝি ওটা ডেড বডি ভেবে চলেছেন? বিশ্বাস করছেন না যে আমার ভাই বেঁচে আছে? দাঁড়ান, তাহলে এক্ষুনি ওকে ডাকছি। চন্দন, এই চন্দন, ওর তো ভাই এই ভদ্রলোক ভয় পাচ্ছে, ভাবছে তুই মৃত, তাই তোকে অ্যাম্বুলেন্সে নিতে চাইছে না। চল উঠে আয়, তুই একা একাই অ্যাম্বুলেন্সে উঠবি। লোকটা সত্যিই পাগল। ভাবতে না ভাবতেই যে অদ্ভুত ভয়ঙ্কর ঘটনাটা ঘটল, তার জন্য আমি মোটেও তৈরি ছিলাম না। দেখলাম খাটে শুয়ে থাকা সেই পচা গলা শরীরটা এবার যেন একটু নড়ে উঠল, তারপর চোখ খুলল। মনিবিহীন, নিষ্পলক, মরা মাছের চোখের মতো স্থির সে চোখের দৃষ্টি। ভয়ে আমার বুঝি এক্ষুনি হার্ট ফেল হয়ে যাবে। লোকটা এবার একটা বিকট অট্ট হাসিতে ফেটে পড়ল। কে, এবার বিশ্বাস হলো তো যে আমার ভাই মারা যায়নি? ও মরতে পারে না। ওকে বাঁচানোর জন্য আমি আমার সর্বস্ব উজাড় করে দিয়েছি। ও কি মরতে পারে? চল ভাই, ওঠ, অ্যাম্বুলেন্সে চল, বাইরে তোর জন্য অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে আছে। দেখলাম মর্মর শব্দ করে সেই পিশাচ শরীর এবার সোজা হয়ে উঠে বসল। এই ঘর যেন এক টুকরো নরকে পরিণত হলো চোখের নিমেষে। চোখের সামনে যা ঘটছে তা নারকীয়। এখান থেকে পালাতে হবে, না হলে বেঁচে ফিরতে পারবো কিনা জানি না। দেখলাম দরজাটা হাট করে খোলা আছে। ভয়ে সারাটা শরীর ঠকঠক করে কাঁপছে। তবু কোনো রকমের শক্তি সঞ্চয় করে খোলা দরজা দিয়ে ঝাঁপিয়ে পড়েই দৌড়ে বাইরে চলে এলাম। বাইরে এসেই দেখলাম একজন লোক দাঁড়িয়ে রয়েছে। ওখানে কি করতে গিয়েছিলেন? পেশেন্ট আনতে। কিন্তু কি দেখলাম ভেতরে! ও, আপনিও দেখেছেন? তাহলে তো আপনি ভাগ্যবান লোক মশাই। ভাগ্যবান লোক? হ্যাঁ, ভাগ্যবান না হলে কি আর ভূতের দেখা পাওয়া যায়? কেসটা কি ছিল? কেসটা বড় দুঃখের। এই বাড়িটা ছিল রমেন মাহাতোর। সে আর তার ছোট ভাই কার্তিক থাকতো ওই বাড়িতে। বাবা মা অনেক আগেই মারা যায়। দুই ভাই লেখাপড়ায় খুব ভালো ছিল, চাকরির চেষ্টা করত, আর এলাকার ছেলে মেয়েদের টিউশনি পড়াতো। হঠাৎ কার্তিকের একদিন একটা মারাত্মক অ্যাক্সিডেন্ট ঘটে। দেখুন, পেশেন্টের চেস্টে একটা মেজর ইনজুরি হয়েছে। বুকের একটা হাড় ভেঙে ফুসফুস ছুঁয়ে আছে। বডিতে অক্সিজেন ঠিক মতন পৌঁছাচ্ছে না। ইমিডিয়েট অপারেশন না করলে পেশেন্টকে বাঁচানো যাবে না। তাহলে অপারেশন করুন ডাক্তারবাবু। হ্যাঁ, অপারেশন তো করতেই হবে, তবে এখানে হবে না। সরকারি হাসপাতালে সে সমস্ত যন্ত্রপাতি নেই। আপনি একটা কাজ করুন, আপনি গ্রিনল্যান্ড নার্সিংহোমে নিয়ে যান। ওখানেই অপারেশনটা ভালো হবে। আমিই করব, ডোন্ট ওয়ারি। কিন্তু নার্সিংহোমে তো অপারেশনের খরচ। না না, বেশি টাকা লাগবে না। আপনি 1,02,000 মতন অ্যারেঞ্জ করুন, তাতেই আশা করছি হয়ে যাবে। ডাক্তারবাবু, এখন তো আমার কাছে অত টাকা নেই। আপনি অপারেশনটা করে দিন, আমি আমাদের জমি বেচে আপনাদের ফিস দিয়ে দেব। না না, ওভাবে তো হয় না। সব কিছুর তো একটা সিস্টেম আছে, তাই না? আপনি দেখুন যত তাড়াতাড়ি অ্যারেঞ্জ করা যায়। ডাক্তারবাবু, আপনি তো বললেন হাতে সময় নেই, জমি বেচে টাকা জোগাড় করব। 3-4 দিন তো সময় লাগবে ডাক্তারবাবু। ঠিক আছে, দেখুন কি করবেন। আমার যে বলার তা আমি বলে দিয়েছি। আপনার যদি প্রবলেম থাকে তাহলে অন্য কোথাও নিয়ে যেতে পারেন। নেক্সট। 3 দিন পর রমেন তার জমি বিক্রি করে টাকা জোগাড় করে ভাইয়ের অপারেশনের জন্য। কিন্তু সেই 3 দিনের দিনেই কার্তিক মারা যায় বিনা চিকিৎসায়। এই শোক সামলাতে পারে না রমেন, সেও গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। রমেন আর তার ভাই কার্তিক আজও এই বাড়িতে আছে। রমেন আজও বিশ্বাস করে তার ভাই কার্তিক বেঁচে আছে, তার ভাই মরতে পারে না। সে আজও পাগলের মতো ফোন করে অ্যাম্বুলেন্স ডাকে তার ভাইকে নার্সিংহোমে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু আপনি এত কিছু জানলেন কি করে? আমি জানবো না তো কে জানবে? ভালো করে তাকিয়ে দেখুন তো, আমাকে চিনতে পাচ্ছেন না? তার মুখের দিকে তাকিয়ে দেখলাম সত্যিই কেমন যেন চেনা চেনা লাগছে। ভালো করে দেখতেই বুঝলাম
এ তো সেই ডেড বডিটা যাকে আমি একটু আগে ঘরের ভেতর দেখেছি। বুকের ভেতরটা শিউরে উঠল ভয়ে, শরীর অবশ হয়ে আসছে ক্রমশ। বুঝলাম আর দাঁড়িয়ে থাকতে পারব